ভারতে টুরিস্ট স্পট এখানে প্রায় 2000-এর বেশি পর্যটক ছিলেন, কিন্তু একটাও অন্য সময় সেনাবাহিনী থাকেন, কিন্তু গতকাল যখন এই ঘটনা ঘটে সেই সময় একটা অদৃশ্য কারণে সেখানে ওই এলাকায় কোনো সেনাবাহিনী ছিল না। আর ওই এলাকাটা পাকিস্তান বর্ডার থেকে প্রায় 1.5-2 কিলোমিটার ডিস্টেন্স, যা পত্রিকাতে শুনেছি, আমি ম্যাপটা এখনো দেখিনি। যাই হোক, কেসটা হচ্ছে এই এলাকায় যে হামলাটা হয়েছে, বিতান অধিকারীর স্ত্রী তিনি আবেগে হয়তো বলে ফেলেছেন কথাটা, কিন্তু বাস্তবে বাকি যে সমস্ত ভিকটিমরা প্রাণে বেঁচেছেন তারা কিন্তু বিভিন্ন চ্যানেলে, হিন্দি চ্যানেলগুলো দেখছিলাম, সেখানে বলছে কোনো জঙ্গিকে আমরা দেখিনি, কোনো জঙ্গিকে আমরা দেখিনি, তারা লুকিয়ে গুলি চালিয়েছে, কারো মাথা লক্ষ্য করে, কারো চোখ লক্ষ্য করে, কারোর বুক, কারোর হাত, যেখানে যেভাবে লেগেছে, এবং অধিকাংশ পুরুষকে টার্গেট করা হয়েছিল, বাচ্চা নারীদেরকে টার্গেট করেনি। মানে কত দয়ালু জঙ্গি, এর পেছনে রহস্য আছে, একটু পরে যাচ্ছি। এরপরে আসি মূল জায়গায়, এটাকে কেন আমি বলছি, মানে পরিকল্পিত বলছি। ভারতে জঙ্গি হামলা হয়েছে, যে জঙ্গি হামলা এই পর্যন্ত শেষ খবর পাওয়া গিয়েছে 27 জনের মতো খুন করা হয়েছে। এই যে জঙ্গি হামলাটা হয়েছে, এটা দিয়ে মুসলমানদের উপর দায় চাপানো হচ্ছে মোদী সরকার এটাকে কেন্দ্র করে মুসলিম নিধনে নামতে পারে এমন মন্তব্য বা এমন আশঙ্কা করতেছেন ভারতেরই অনেক বিশ্লেষক এবং সাংবাদিক। এবং তারা এটাও বলতেছে যে এই হামলাটা যে হয়েছে, এই হামলাটা হয়তোবা একটা পরিকল্পিত হামলা ছিল। দর্শক, এটা নিয়ে একটু বিশ্লেষণ করব। এর আগে দেখবো এই হামলাটা যে পরিকল্পিত মোদী সরকারের, এটা নিয়ে ভারতীয় একজন সাংবাদিক কি বলেছেন। দেশের সমস্ত খবর চাপা পড়ে গেছে, সমস্ত খবর চাপা পড়ে গেছে এই মুহূর্তে। সমস্ত মানুষ তাকিয়ে আছেন, সাউন্ড ঠিক থাকলে একবার বলবেন। সমস্ত তাকিয়ে আছেন যে কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে যাওয়া নারকীয় ঘটনা নিয়ে প্রত্যেকটা মানুষ চিন্তিত, কারণ সেখানে হিন্দু পর্যটকদের উপরে হামলা হয়েছে। তাতে সেখানকার একজন পর্যটকদের ঘোড়ায় করে নিয়ে পাহাড়ে ঘোরাতেন, হোসেন শাহ বলে কেউ একজন, তিনিও মারা গেছেন। মুশকিলটা হচ্ছে যে এই প্রেক্ষাপটটা, আজকের এই প্রেক্ষাপটটা তৈরি হলো কেন, এর পেছনে বিজেপি আরএসএস এর ষড়যন্ত্র কতটা, মোদির বা অমিত শাহ ষড়যন্ত্র কতটা, এর সাথে সত্যি সত্যি সন্ত্রাসবাদী সংগঠনের বা জঙ্গি সংগঠনের ভূমিকা কতটা, এই পুরো বিষয়টা নিয়ে আজকে ভাবছি একটু খোলামেলা আলোচনা করবো। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বিভিন্ন ধরনের ফেক নিউজ, মানে আমি সেই টপিক নিয়েই আপনাদের সামনে আসি যে টপিক নিয়ে হিন্দু মুসলিম ঘৃণা দাঙ্গা লাগানোর চেষ্টা করে বিজেপি আরএসএস, সাম্প্রদায়িক অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করে, ফেক নিউজ ছড়ায়। আমি সাধারণত সেই সমস্ত টপিক নিয়েই আলোচনা করি। অবভিয়াসলি কাশ্মীরের এই নারকীয় ঘটনার ফলে সারা দেশ জুড়ে জঙ্গি কারা? মুসলিম। অতএব মুসলিম বিদ্বেষী একটা প্রচার সোশ্যাল মিডিয়ায় মানে দাপিয়ে বেড়াচ্ছে এবং বলছে 26 জন 27 জন মারা গেছে, অতএব তাদের, মুসলিমদের বা জঙ্গিদের তার 10 গুণ 20 গুণ প্রতিশোধ নিতে হবে, মানে তাদেরকে মারতে হবে। এরকম একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়া চালানো হচ্ছে। এবং আমার বিভিন্ন পোস্টে, আমার ফেসবুক পোস্টে এই ঘটনা নিয়ে আমি কিছু কিছু ফেসবুক পোস্ট করেছিলাম। তো সেটা নিয়ে তার কমেন্টে কিছু কিছু আজব যুক্তি, অন্ধভক্তদের কিছু তথ্য তারা পেশ করেছেন, সেগুলোকে কাউন্টার করার চেষ্টা করব। আর যদি আপনাদের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা হবে। মানে আজকের আলোচনা শুধু আমি বলে যাব আর আপনারা শুনবেন এরকম নয়, আপনারা প্রশ্ন করবেন, আমি সরাসরি প্রশ্নের জায়গাটাকে একবার
ওপেন করে রাখি, তাহলে আমি সব প্রশ্নগুলো দেখতে পারবো। প্রথমত আমি সকালবেলা আমি শুরুটা করি এইভাবে। প্রথম যখন আমি এটা যখন শুনি খবরটা, শোনার পরে আমি ফেসবুকে প্রথম যে পোস্টটা করেছিলাম, সেই পোস্টটা হচ্ছে কোথায় গেল, প্রথম পোস্ট, এটা কালকের প্রথম পোস্ট। কাশ্মীরে সন্ত্রাসবাদী হানায় ২৬ জন পর্যটকের মৃত্যু, দেশ জুড়ে আবারও সাম্প্রদায়িকতা খেলবে বিজেপি, পুলওয়ামা পার্ট 2। পুলওয়ামা পার্ট 2 এর কথা মনে আছে আপনাদের? পুলওয়ামা পার্ট 2 এর ঘটনা, তো সেই ঘটনা নিয়ে মনে আছে ২০১৯ সালের নির্বাচন জিতেছিল বিজেপি, এবং নরেন্দ্র মোদী ওপেন ভাষণ দিয়েছিল যে দেশের স্বার্থে শহীদ সেই সমস্ত সেনাবাহিনীর স্বার্থে এবারে ভোটটা দিতে হবে। রীতিমতো মঞ্চে এই ভাষায় তিনি ভোট কুড়িয়েছিলেন, মানে সৈন্যদের লাশের রাজনীতি তিনি করেছেন ভোটে জেতার জন্য। এবারে তারপরের যে পোস্টটা আমি করি, সেই পোস্টে আমি লিখেছিলাম খুব সিম্পল ছোট ছোট কথা আমি লিখেছিলাম, এইগুলো দিয়ে আলোচনাটা আরো সুবিধা হবে আপনাদের। দেশ জুড়ে মিথ্যা মুসলিম বিদ্বেষ সৃষ্টি করতেই বিজেপি, এগুলো হচ্ছে সব কালকে সন্ধ্যাবেলার পোস্ট। দেশ জুড়ে মিথ্যা মুসলিম বিদ্বেষ সৃষ্টি করতেই বিজেপি কাশ্মীরে জঙ্গি হামলা করিয়েছে, আর কত নোংরামি করবে মোদী সরকার। তারপরে পোস্ট করেছিলাম অমিত শাহের পদত্যাগ চাই, ভক্তরা দাবি তুলবেন না কেন? এটা যদি কংগ্রেস জামানা হতো, মোদী ও ভক্তরা লুঙ্গি ডান্স করতেন না? অবশ্যই করতেন। আমার একটাই দাবি, তারপরে পোস্ট, দেশভক্ত, দেশ বলতে দয়েকার তালবস্য নয়, দয় বয়স একার পেটকাটা মধ্যনস্য, অর্থাৎ বিদ্বেষ, ওই দেশভক্ত বানর বাহিনীকে কাশ্মীরে পাঠানো হোক। তারপরে লিখেছিলাম এটা 100% মানে পরিকল্পিত। তারপরে আরেকটা পোস্ট করেছিলাম, আমি পোস্টগুলো জাস্ট পরপর এগুলো রয়েছে, আমি আপনাদের পোস্টগুলো পরপর রয়েছে, আমি জাস্ট পড়ে পড়ে আপনাদের পয়েন্টগুলো নোট করাচ্ছি, তারপরে আলোচনা। তারপরে আমি একটা পোস্ট করলাম আজ সকালে, হিসাব করে দেখুন বিজেপি রাজত্বেই সবচেয়ে বেশি বিপদে হিন্দুরা, হিন্দু রাষ্ট্র ঘোষণা হলে আরো বিপদে পড়বে, কারণ বিজেপি হিন্দুদের চরম শত্রু। আপনারা আমি এর আগে একটা কোনো আলোচনায় বলেছিলাম যে ভারতবর্ষে বিজেপি আসার পরে বিভিন্ন রাজ্যে যে পরিমাণে এই আরএসএস মার্কা লোকেদের মব লিঞ্চিং এর দ্বারা দলিত, আদিবাসী, কিংবা অনেক সময় ভুল করে, আপনার মনে আছে হরিয়ানাতে আমাদের সাবির মল্লিক বলে একটা আমাদের দক্ষিণ ২৪ পরগনার একটা ছেলেকে পিটিয়ে মেরেছিল গোমাংস খাওয়ার বা মানে অপবাদ দিয়ে। তো তার কয়েকদিন পরেই ওই হরিয়ানাতেও সেই গোরক্ষক বাহিনী, বিজেপির গোরক্ষক বাহিনী, তারাই ওখানে একটা ছেলেকে পিটিয়ে মারে মুসলিম ভেবে, পরবর্তীকালে জানে না ও তো ব্রাহ্মণের ছেলে ছিল, তার জন্য আবার দুঃখ প্রকাশ করে। এবারে আসি আরেকটা পোস্টে, তো দফা ১ দাবি ১ মোদী শাহের পদত্যাগ। কারণ এখানে তার আগে একটা পোস্ট ছিল, পহেলগাঁওয়ে নিহত যেমন বাংলার বিতান আছে, বিতান অধিকারী, তেমনি লিস্টে 10 নম্বর নামটি সৈয়দ হাসান শাহ। মুশকিলটা হচ্ছে ভক্তরা যেটা বোঝে না সেটা হচ্ছে যারা চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ করে তারা ধর্ম দেখে করে না, এই কমন সেন্সটা এদের মধ্যে নেই। এরপরে একটা আমি দাবি তুলেছিলাম এই কারণে, দফা ১ দাবি ১ মোদী শাহের পদত্যাগ। কারণ আমরা দেখেছি পশ্চিমবাংলায় কোনো কিছু হলে প্রত্যেকটা সময় তারা দাবি তোলেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। তো দেশের এত বড় একটা প্রতিরক্ষা রয়েছে যেখানে
প্রত্যেক 5 জন 7 জন পিছু কাশ্মীরে একজন করে সৈন্য রয়েছেন, সেখানে এরকম একটা পরিস্থিতি কিভাবে হলো, পুরো গল্পটায় আসবো আমি। তার আগে পোস্টগুলো আমি ছোট ছোট করে আপনাদের, সেটা হচ্ছে এই পেহেলগাঁওয়ে জনতার প্রতিবাদ মিছিল, সেখানকার সাধারণ মানুষ তারা কিন্তু এই ঘটনা নিয়ে আজকে বিভিন্ন জায়গায় প্রচুর মিছিল করেছেন। গতকাল রাতে মোমবাতি মিছিল পর্যন্ত তারা করেছেন, এবং যে সমস্ত পর্যটকরা কাশ্মীরে যেতেন তাদের সুরক্ষার জন্য নিজেরাই রাত পাহারা দিয়েছেন। এবং কাশ্মীরের মুসলিম যুবকরা চেষ্টা করেছেন যে কোথাও কোনো পর্যটকের যেন ক্ষতি না হয়, কারণ পর্যটন শিল্পের দ্বারাই কিন্তু সেখানকার মানুষের, বেশিরভাগ মানুষের পেট চলে, রুজি রোজগার চলে। ফলে পর্যটক যদি না যায় সেক্ষেত্রে সেখানকার মানুষের অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে। ফলে তারা পর্যটকদের কিন্তু আগলে রেখেছিলেন। যাই হোক, এবারে হচ্ছে যে এই যে ভক্তরা যেটা করেছে সেটা হচ্ছে ফেসবুকে পাকিস্তান দখলের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে গতকাল রাত থেকে। মানে অলরেডি এরা গোমূত্র খেয়ে ড্যামেজ হয়ে গেছে মগজ। আর লাস্ট যে পোস্টটা একটু আগে করেছিলাম সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী একটু আগে কলকাতা এয়ারপোর্টে ওই বিতান অধিকারী যিনি ওখানে খুন হয়েছেন কাশ্মীরে, তার তিনি ছিলেন, তার বাচ্চা ছিল, বাচ্চাটাকে কোলে নিয়ে মানে আবেগতাড়িত হয়ে বলতে গিয়ে তিনি বলে ফেললেন যে আমি নরেন্দ্র মোদীর বাচ্চা। অর্থাৎ তার বাবা শিশির অধিকারী নয়, নরেন্দ্র মোদী। এর বিস্ফোরক একটা দাবি করে বসলেন শুভেন্দু অধিকারী। যাই হোক, আবেগে অনেক কিছু হয়। এবারে আসি মূল জায়গায়। শঙ্কুদেব পান্ডা, তৃণমূল থেকে যাওয়া বিজেপির নেতা, এখন শুভেন্দুর লেজুর। তিনি ফোন করেছিলেন ওই বিতান অধিকারীর স্ত্রীকে। সেখানে কথোপকথনে একটা অংশে তিনি বলেছেন যে সিঁদুর দেখে তাদের কি হত্যা করা হয়েছে। মজার ব্যাপার এই কারণে বলছি যে এই যে গুলিতে যারা মারা গেছেন অধিকাংশই কিন্তু পুরুষ, কোনো মহিলা মারা যাননি। এর পেছনে রহস্যটা কি আজকে আলোচনার শেষ দিকে বলবো। দ্বিতীয়ত হচ্ছে এই পেহেলগাঁওতে টুরিস্ট স্পট, এখানে প্রায় 2000-এর বেশি পর্যটক ছিলেন, কিন্তু একটাও, অন্য সময় সেনাবাহিনী থাকেন, কিন্তু গতকাল যখন এই ঘটনা ঘটে সেই সময় একটা অদৃশ্য কারণে সেখানে ওই এলাকায় কোনো সেনাবাহিনী ছিল না। আর ওই এলাকাটা পাকিস্তান বর্ডার থেকে প্রায় 1.5-2 কিলোমিটার ডিস্টেন্স, যা পত্রিকাতে শুনেছি, আমি ম্যাপটা এখনো দেখিনি। যাই হোক, কেসটা হচ্ছে এই এলাকায় যে হামলাটা হয়েছে, বিতান অধিকারীর স্ত্রী তিনি আবেগে হয়তো বলে ফেলেছেন কথাটা, কিন্তু বাস্তবে বাকি যে সমস্ত ভিকটিমরা প্রাণে বেঁচেছেন তারা কিন্তু বিভিন্ন চ্যানেলে, হিন্দি চ্যানেলগুলো দেখছিলাম, সেখানে বলছে কোনো জঙ্গিকে আমরা দেখিনি, তারা লুকিয়ে গুলি চালিয়েছে, কারো মাথা লক্ষ্য করে, কারো চোখ লক্ষ্য করে, কারোর বুক, কারোর হাত, যেখানে যেভাবে লেগেছে। এবং অধিকাংশ পুরুষকে টার্গেট করা হয়েছিল, বাচ্চা নারীদেরকে টার্গেট করেনি। মানে কত দয়ালু জঙ্গি। এর পেছনে রহস্য আছে, একটু পরে যাচ্ছি। এরপরে আসি মূল জায়গায়। এটাকে কেন আমি বলছি, মানে পরিকল্পিত বলছি, তার পেছনে একটা মেজর কারণ। এই ঘটনার কয়েকদিন আগে দুজন ব্যক্তি, একটা হচ্ছে ডাক্তার অনিতা আর্য, তিনি কি লিখেছেন, তিনি একটা পোস্ট করেছিলেন।
একটা পোস্ট করেছিলেন কত তারিখে, 16 এপ্রিল, আজকে 23 এপ্রিল, মানে প্রায় সপ্তাহখানেক আগে একটা পোস্ট করেছিলেন। পোস্টে কি লিখেছেন আপনাদের আমি বাংলাতে পড়ে শোনাই। হঠাৎ করেই প্রধানমন্ত্রীর মোদির জম্মু কাশ্মীর সফর বাতিল করা হয়েছে। এটা অনেকেই শুনেছেন, গত সপ্তাহে অ্যানাউন্স হয়েছিল জম্মু কাশ্মীর সফর বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রীর। তিনি সেখানে কি জন্য যাওয়ার কথা ছিল, সেই বুলেট ট্রেন নাকি বন্দে ভারত কী সব উদ্বোধন করবেন, তারপর ট্রেড ফেয়ার কী সব ছিল। যাই হোক, হঠাৎ করে গত সপ্তাহে খবর যে নরেন্দ্র মোদী কাশ্মীরে যাচ্ছেন না, সফর বাতিল করেছেন। আর এই গত সপ্তাহেই হঠাৎ করে বিজেপির লিখেছেন কিছুক্ষণ আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডাজি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সাথে দেখা করে বেরিয়ে গেলেন। তারপরে লিখেছেন গতকাল প্রধানমন্ত্রী মোদিজি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির সঙ্গে দেখা করেছেন, মানে কোনো কারণ ছাড়াই এই মিটিংগুলো কিন্তু হচ্ছে। তারপরে তিনি লিখছেন বড় কিছু হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। শুধুমাত্র একটা পোস্ট নয়, এরকম আরেকজন পোস্ট করেছিলেন, তিনি হচ্ছেন আপনাদের দেখাই, এই একই রকম একটা পোস্ট করেছিলেন আরেক ভদ্রলোক। ওই পোস্টটা আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়েলিটি বলে একটা পেজ, মানে গ্রুপ, সেখানে হচ্ছে বড় খবর। এটাও পোস্ট হয়েছে 6 দিন আগে। গতকাল রাতে সভাপতি জেপি নাড্ডা বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সহ একাধিক শীর্ষ বিজেপি নেতারা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরই মাঝে 19 এপ্রিল প্রধানমন্ত্রীর জম্মু কাশ্মীর সফর, নতুন বন্দে ভারত ট্রেন উদ্বোধনের কর্মসূচি হঠাৎ করেই বাতিল করা হয়েছে। কি হতে চলেছে আগামীতে, বড় কিছু ঘোষণা অপেক্ষা, দেশ জুড়ে জল্পনা। এটা হচ্ছে 2 নম্বর 6 দিন আগেকার পোস্ট। তারপরে আপনাদের আরেকটা পোস্ট দেখাই, ঠিক এরকমই কয়েকটি পোস্ট ফেসবুকে কিন্তু বিশাল পরিমাণে ভাইরাল হচ্ছে, কারণ এরা আন্দাজ করেছিল যে কিছু একটা তো হতে যাচ্ছে। আরেকটা পোস্ট আপনাদের দেখাই, সেখানেও ওই ভদ্রলোক লিখছেন, কি পঙ্কজ জৈন না কি নাম, কোথায় গেল, তো তিনিও লিখছেন ওই একই কথা যে টুইটগুলো আগে পড়লাম, সেম। তার আশঙ্কা হচ্ছে যে হঠাৎ করে প্রধানমন্ত্রীর সফর কাশ্মীর থেকে বাতিল করা হলো, অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী পীযূষ গোয়েল সবাই মিলে বসে বৈঠক করছে, দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করছে, কোনো কারণ ছাড়া, বিশাল কিছু একটা হয়েছে এরকম নয়। তো ফলে তাদের ডাউট হচ্ছে বড় কিছু ঘটতে যাচ্ছে। আজ থেকে 6 দিন 7 দিন আগেকার এই ফেসবুক পোস্ট, যেটা এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। সব থেকে সন্দেহের আরেকটা কারণ, সেটা হচ্ছে এই পাহেলগাঁওয়ের ওই এলাকাটা যেহেতু পাকিস্তান বর্ডারের কাছাকাছি, ওই টুরিস্ট স্পটে সবসময় আর্মি থাকেন, সেনাবাহিনী থাকেন, কিন্তু ওই দিন কোনো অজ্ঞাত কারণে সেদিন কিন্তু কোনো রকম সেনাবাহিনী দেখা যায়নি। এখনো পর্যন্ত যত টুরিস্ট বিভিন্ন চ্যানেলে ভিডিও আমি দেখেছি, তাদের বক্তব্য হচ্ছে যে আমরা কোনো জঙ্গিকে দেখিনি, তারা লুকিয়ে দূর থেকে গুলি চালিয়েছে। এখনো পর্যন্ত যত ভিডিও আমি দেখেছি, সেই সমস্ত ভিডিওতে কিন্তু দেখছি ডেড বডি পড়ে আছে, মানুষ হাহাকার করছে, ওখানকার লোকাল যুবকরা তারা ভিডিও করছে, লাইভ করছে, সাহায্যের জন্য আর্মিকে ফোন করছে, থানার পুলিশকে ফোন করছে, এরকম ধরনের ভিডিও আমি দেখেছি। একজন লিখেছে, উত্তম হালদার, দাদা আর কতদিন সেকুলার গিরি চলবে?
দেখো, পৃথিবীতে যত সেকুলার দেশ আছে সেইগুলোই উন্নতি করতে পেরেছে। গোবর গোমূত্র খেয়ে যদি উন্নতি করা যেত তাহলে ভারতবর্ষ অনেক আগেই উন্নতি করতে পারত, করেনি, বরং ধর্ম নিয়ে রাজনীতি করতে নিজের দেশের লোকদেরই পিটিয়ে পিটিয়ে মারছে। উত্তর দেবো আস্তে আস্তে, তোমাদের ভাষাতেই দেব। ফলে এইগুলো তো গেল। এরপরে আপনাদের যেটা দেখাই, আমি কয়েকটা ভিডিও দেখাই আপনাদের। অনেকে ভাববেন যে আমি বানিয়ে বলছি, না, একটাও বানিয়ে নয়। গদি মিডিয়া গেছিল এবিপি নিউজে, সেই কি যেন কি ত্রিপাঠী, চিত্রা ত্রিপাঠী নাকি, কদিন আগে ডিভোর্স হলো, যে 3 তালাক নিয়ে খুব লাফালাফি করছিল, তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে। এবার গদি মিডিয়া গিয়ে সেখানে গেছে। সেখানে গদি মিডিয়া যাওয়ার পরে প্রথমত যুবকদের মিছিল আমি দেখাই। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ওই চিত্রা ত্রিপাঠী নাকি, সে গেছিল গদি মিডিয়ার বিরুদ্ধে। हम बोल रहे थे मतलब अमन से रहना चाहिए, ये वहां से उनको इशारा कर रहा है कैमरा बंद कीजिए। उन्होंने वहां पे लाइव कट किया और जैसे हमने बात खत्म की वो बोल रहा है चलो फिर से कीजिए। ये सरासर गलत है। मैं 100 किलोमीटर कट गया जज करने के लिए। তো গদি মিডিয়ার বিরুদ্ধে পাবলিক ওখানে খোঁচে লাল, কারণ তারা ফেক নিউজ দেখাচ্ছে, হিংসা ছড়াচ্ছে এটা নিয়ে। এরপরে আসি, আপনাদের একটা ভিডিও দেখাই। ইনি হচ্ছে ওখানকার পর্যটক, যার সামনে এই ঘটনা ঘটেছে। তিনি কি বলছেন মিডিয়ার সামনে এসে, এটা শুনুন। कश्मीर में लोग नहीं आना चाहिए, वो बताना चाहिए कि हर कश्मीरी, वो हिंदू हो या मुस्लिम हो, वो पर्यटक के साथ है। हमारे ड्राइवर यहाँ पे जब ये हो गया तो हम डर गए, क्योंकि घर से फोन आने लगे। यहाँ पे तो हमारा फोन भी नहीं लगता, यहाँ पे अलग सिम कार्ड लेना पड़ता है पोस्टपेड। तो घर वाले पैनिक हो रहे थे। तो भाई ने हमें बोला कि एक बार हम हमारी जान दे देंगे, लेकिन आपकी जान को कुछ खतरा नहीं होने देंगे। ये भाईचारा है, ये इंडिया का, भारत का भाईचारा आबाद रहना चाहिए, भारत अखंड रहना चाहिए, ऐसा हमें लगता है। को कोई जात धर्म नहीं रहता और पर्यटकों को भी कोई जात धर्म नहीं रहता। ये हम लोगों को। এরপরে আপনাদের আরেকটা ভিডিও দেখাই, যে ভিডিওতে বারবার বলা হচ্ছিল না যে তারা বেছে বেছে হিন্দুদের মেরেছে, তো এবং মানে তারা চেক করেছে কে হিন্দু কে মুসলিম, তাদের নাকি জামা কাপড় খুলিয়ে চেক করিয়েছে। এবার শুনুন একজন হিন্দু পর্যটকের কথা। विनू भाई आप मुझे बताइए किस तरह से हुआ ये सब? वो मैंने बैठा था ना, तो ये पहला फायरिंग आया, दूसरा या तीसरा आया, सब भाग गया। बस ये फायरिंग बहुत हो गया, एक दरा दबा दबी भागने ये ठीक है। कितने लोग थे आपने देखा, कितने लोगों ने गोलियां चलाई? वो लोग देखा या नहीं है? दिखाता नहीं है, जमना गोली आती है। तो आपने देखा उनको, क्या छुप के फायर कर रहे थे या खुले? छुप के फायर। हाँ, উনি বলছেন যে ধারান্দার গুলি চলছে চারিদিক থেকে, কাউকে দেখতে পায়নি, অর্থাৎ তারা লুকিয়ে গুলি চালাচ্ছিল। তাহলে এখানে প্রশ্ন ওঠে, তাহলে কে হিন্দু কে মুসলিম ওই দূর থেকে কিভাবে মানুষকে জায়েজ করছিল, মানুষকে কিভাবে খুঁজছিল? ফলে যে ন্যারেটিভটা বিজেপি আরএসএস সোশ্যাল মিডিয়া বা গদি মিডিয়া চালানোর চেষ্টা করছে হিন্দু মুসলিম, এটা যে পুরোটাই ফেক, সেটা সেখানকার পর্যটকরা বলছে।
এক এক করে আরো প্রচুর ভিডিও রয়েছে আমার কাছে। আমি আপনাদের আরেকটা ভিডিও দেখাই, যে ভিডিওতে প্রমাণ হয়ে যায় যে ঘটনাটা হিন্দু মুসলিমের ঘটনা নয়। আপনাদের আমি আরেকটা ভিডিও দেখাই, আরেকটা ভিডিও। আপনাদের আরেকটা ভিডিও দেখাই। এবার এখানকার মুসলিম যুবকরা কিভাবে সেনাবাহিনী এসছে ওখানে প্রায় 40-45 মিনিট পর। সেনাবাহিনী এসে বলছে কান্নাকাটি করবেন না, ওদের সেনাবাহিনীকে দেখে পাবলিক ভয় পেয়ে গেছে, পর্যটকরা, যে আবার গুলি করতে এসছে কিনা কেউ। সেনাবাহিনীকে দেখে বলছে না না, আমরা সেনাবাহিনী, ভারতীয় ইন্ডিয়ান আর্মি, আপনাদের ভয় নেই, এটা বলার চেষ্টা করছে। মানে এটা তদন্ত হওয়া উচিত, এটা এমন তদন্ত হওয়া উচিত, মানে ভারতীয় নয়, ইন্টারপোল দিয়ে বা অন্য কোনোভাবে, যে সৈন্যরা কেন এলাকায় ছিল না। যেখানে 2000-এর বেশি পর্যটক রয়েছে সেখানে সেনা কেন ছিল না, এটা বড় প্রশ্ন। এবং তার আগে 6-7 দিন আগে অমিত শাহর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন মন্ত্রীদের নিয়ে, সেনাবাহিনী কর্তাদের নিয়ে যে মিটিং, এটা একটা ইঙ্গিত দেয়। কাশ্মীরে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়, এটা একটা ইঙ্গিত দেয়। এরকম বহু ইঙ্গিত কিন্তু রয়েছে। এবং শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বলছেন গাজাতে যেভাবে টাইট দেওয়া হয়েছে, প্যালেস্তাইনে যেভাবে মুসলিমদের টাইট দেওয়া হয়েছে, ঠিক সেইভাবে এই জঙ্গিদের টাইট দেওয়া হবে। আপনাদের আমি একটা তালিকা, আমার কমেন্ট বক্সে অনেকে তালিকা দিচ্ছিলেন, তো আপনাদের আমি একটা তালিকা দেখাই। অনেকে অনেক রকম তালিকা দিচ্ছিল, তো একটা তালিকা পেয়েছিলাম, কোথায় গেল তালিকাটা। সেখানে ভারতবর্ষে যতগুলো জঙ্গি হানা হয়েছে তার বেশিরভাগটা হয়েছে বিজেপি শাসনের সময়, বা বিজেপি যখন খুব বিপদে পড়ে তখনই জঙ্গি হামলা হয়। এবং লস্কর ই তৈবার নামটাই কিন্তু সবার আগে মিডিয়া সবার সামনে নিয়ে আসে। এই যে বিভিন্ন লস্কর ই তৈবা, অমুক তমুক, বিভিন্ন ধরনের যে মুসলিম নামধারী বিভিন্ন যে জঙ্গি সংগঠনের নামগুলো সামনে আসে, এটা নিয়ে একটা আলাদা এপিসোড করব। তা হালকা হিন্টস দিই যে এই সংগঠনগুলোর কাছে এত টাকা কোথায় থেকে আসে, এত অস্ত্র, এত গুলি, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, এগুলো কোত্থেকে আসে, এর পেছনে অর্থনীতি, রাজনীতি, কূটনীতি, এদেরকে কারা লালন পালন করে এত শক্তিশালী বানিয়ে রাখে, এদেরকে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করে, এই নিয়ে একটা তথ্যবহুল ভিডিও আমি 2-1 দিনের মধ্যে করব। এটা আমি একটা বানিয়েছিলাম, সেটা হচ্ছে ওই সেই লাদেনের সময়কার। আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে বাতিল করার বিষয়টা না, পিএম মোদি এপ্রিল 19 ভিজিট শ্রীনগর টু ফ্ল্যাগ অফ বন্দে ভারত এক্সপ্রেস পোস্টপন্ড, এটা হচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, ঠিক আছে। তো এটা অনেক আগেই ক্যান্সেল হয়ে গেছে। অনেক ভাবছেন না বানিয়ে, বলছি না বানিয়ে কিছুই নেই। তো বিষয়টা হচ্ছে এবার আপনাদের কিছু প্রশ্ন উত্তরে আমি যাব। মোটামুটি কথাবার্তা তো বলা হলো কিছুটা, এবারে হচ্ছে আসল গল্প, প্রশ্ন উত্তর। একজন লিখেছেন কি, শুভঙ্কর দণ্ডপথ, বানা কমেন্ট ডিলিট করে দিচ্ছিস কেন গান্ডু? এই ভাই আমি তো লাইভ করছি, আমি ডিলিট করবো কোত্থেকে? মানে সমস্যাটা হচ্ছে এরকম গালাগালি দিলে অটোমেটিক ইউটিউব ওগুলো ডিলিট করে দেয়। কারণ অন্ধভক্তদের মুখে ধর্ষণ, খুন, মারপিট ছাড়া কোনো ভদ্র ভাষায় কোনো বিষয় নিয়ে 2 মিনিট তারা কথা বলতে পারে না। ফলে ইউটিউবও
ওই ভাষাগুলো সহ্য করতে পারে না, ফলে অটোমেটিক ডিলিট করে দেয়। একজন লিখেছেন যে আড়াল থেকে ইন্ডিয়ান আর্মি গুলি চালিয়েছে। আমি জানি না ভাই, আমি ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে এরকম অভিযোগ করতে পারবো না, কারণ তারা বর্ডার রক্ষা করে, তারা বিভিন্ন সময় প্রাকৃতিক হোক বা যে কোনো ঘটনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ভূমিকা থাকে, কিন্তু তাদের যারা পরিচালনা করে, মুশকিলটা হচ্ছে সেটা। একজন লিখেছে সুশান্ত দোলই, মির্জাফর রোহিঙ্গাগুলোকে এনকাউন্টার করতে হবে। প্রথম হচ্ছে রোহিঙ্গা সম্পর্কে কোনো ধারণা নেই। রোহিঙ্গা হচ্ছে রাষ্ট্রসংঘের মানে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃত আইডি কার্ড আছে রোহিঙ্গাদের প্রত্যেকের কাছে। তারা পৃথিবীর যে কোনো দেশে গেলে সেখানকার সরকার তাদের জামাই আদর করে তাদের থাকতে দিতে বাধ্য, শেল্টার দিতে বাধ্য। দিল্লিতে রোহিঙ্গার জন্য রীতিমতো কলোনি বানিয়ে দিয়েছে ভারত সরকার। ভারতবর্ষের প্রায় 18টি রাজ্যে ভারত সরকার রোহিঙ্গাদের থাকা, খাওয়া, রেশন থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যবস্থা বিজেপি সরকার করছে। কিন্তু খবরে রোহিঙ্গা রোহিঙ্গা এই শব্দটাকে খুব সুন্দর চালিয়ে দিয়েছে। ভক্তরা এই রোহিঙ্গা শব্দের কোনো মানেই বোঝে না, বা রোহিঙ্গা কারা, রোহিঙ্গাদের কি অধিকার আছে, কি নেই, তারা কি করতে পারে, এই নিয়ে বিন্দুমাত্র ধারণা নেই। রোহিঙ্গা রোহিঙ্গা চিল্লিয়ে যাচ্ছে। ও বলা হয়নি রোহিঙ্গাদের মধ্যে মানে শুধু যে রোহিঙ্গারা মুসলিম, এটাও কিন্তু একটা ভুল ধারণা। রোহিঙ্গাদের মধ্যে আদিবাসী আছে, নেপালি আছে, তোমার বিভিন্ন উপজাতি বা দলিত এরকম টাইপের কমিউনিটির মানুষও রয়েছে, সবাই কিন্তু মুসলিম নয়। দীপকদা ফোন কল নেবে আজকে? না, আজকে ফোন কল নেব না, ঘরে প্রচুর লোকজন, আজকে সমস্যা হবে। সুভাষ বর্মন লিখেছেন ক্ষমতা আছে, আজ আছে কাল নেই, কেউ আসবে কেউ যাবে, কিন্তু ক্ষমতা লাভের জন্য কোনো মানুষকে যেন অকালে ঝরে যেতে না হয়। ঠিক, একদম ঠিক বলেছেন। তহিদ আলম লিখেছেন দাদা বিজেপির সব প্ল্যান লিখেছে, প্ল্যান হবে ভেস্তে গেল তো, নতুন করে অ্যাঙ্গেল তৈরি করছে হিন্দু মুসলিম করার জন্য। এখন কিছু মুসলিম পাওয়া যাচ্ছে বিজেপি ভক্ত বাহিনী, যারা এই কাজ করছে তাদের ফাঁসি দেওয়া হোক। অবভিয়াসলি তাই, ফাঁসি মানে ফাঁসির আগে তাদের কাছ থেকে আদায় করা হোক যে পেছনের নির্দেশটা মোদি দিয়েছে না অমিত শাহ বা অন্য কেউ, এটাও যাচাই করতে হবে। কারণ পুলওয়ামার ঘটনায় এখনো পর্যন্ত সেই শহীদ হওয়া সৈন্যরা, সিআরপিএফ জওয়ানরা, তারা কিন্তু বিচার পায়নি। ঠিক আছে, ফলে এই নতুন নাটক মঞ্চস্থ করে এবার নিরীহ আরেকটা কথা বলা হয়নি, কাশ্মীরের পর্যটকদের উপর সাধারণত হামলা হয় না, পর্যটকদের উপর। আর ওখানকার লোকাল তো ভুলেই যান, লোকালটা তো হামলাই করবে না, কারণ তাদের রুজিরুজির ব্যাপার, কারণ পর্যটক বন্ধ হয়ে গেলে ওরা নাকে মরে যাবে। ফলে লোকাল মানুষ জামে আদর করে তাদের অভ্যর্থনা করে। দাদা আমার মনে হয় বিজেপি কোনো রাজ্য ভোট আসলে তো একটা ইস্যু, প্রথমত এই কাশ্মীরে এই ঘটনার পেছনে একটা বড় কারণ যারা মনে করছেন যে সারা দেশে ওয়াকাফ বিরোধী আন্দোলন দিয়ে মুসলিমদের খেপানোর চেষ্টা হচ্ছিল, তো সেটা খুব একটা সফল হচ্ছে না, খুব একটা সফল হচ্ছে না, হিন্দুদেরকেও জাগাতে পারছে না। ফলে এমন একটা কিছু আনতে হবে যে ইস্যুটাতে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই মিলে দেশভক্তির জিগির তুলবে, মানুষ আবেগে ভেসে যাবে। আর তারপরে ওই পাইন গাছ, আগেরবার যেমন সার্জিক্যাল স্ট্রাইক করার সময় কয়েকটা পাইন গাছ মারা হয়েছিল, তো এবারও এরকম একটা ফেক সার্জিক্যাল স্ট্রাইক করবে, সেটা আবার ভিডিও গেমের মতো বিভিন্ন চ্যানেলে সারাদিন ধরে ধারাভাষ্য, এই তো উড়িয়ে দিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, এই তো উড়িয়ে দিল লাহোরের অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এরকম ধরনের নাটক সারাদিন টেলিকাস্ট চলবে, মানুষের মগজ ধোলাই করবে, একটা মিথ্যা দেশভক্তি জাগিয়ে তুলবে। তারপরে ভোট, এর মধ্যে বিহারে ভোট আছে, তারপর পশ্চিমবাংলা ভোট, আরও কয়েকটি রাজ্যে ভোট রয়েছে, ফলে এটা পার করিয়ে দেবে। আর পার করিয়ে দিলে তারপরে যদি বিজেপি একটু বেশি আসন টাসন পায়,
তখন কোথায়কার হিন্দু মুসলিম, তখন মুসলিমদের পাত্তাই দেবে না। সুজিত কুমার দাস, লস্কর তৈবার স্টেটমেন্ট কোথায়? হ্যাঁ, এবারে দারুণ প্রশ্ন করেছেন। প্রথমত হচ্ছে যে সব থেকে আমার আজব লেগেছে, সকালবেলা দেখছিলাম TV9 আর রিপাবলিক টিভি, তারা দুজনে মিলে জঙ্গিদের ছবিও প্রকাশ করে দিয়েছে। মানে এখনো গোয়েন্দারা তদন্তই শুরু করতে পারেনি, তারা কোনো কিছু হাতে পায়নি। তার আগে আমার ওই জন্য মাঝে মাঝে মনে হয় যে তদন্তভার এই অপদার্থ স্বরাষ্ট্র মন্ত্রকে যারা গোয়েন্দারা রয়েছেন তাদেরকে সরিয়ে দিয়ে এই সমস্ত টিভি চ্যানেল, গদি মিডিয়ার সাংবাদিকদের বা অ্যাঙ্কারদের দিয়ে দেওয়া উচিত। কারণ তারা অনেক অ্যাডভান্স। পুলিশ, গোয়েন্দা, সেনাবাহিনী তথ্য খুঁজে বের করার আগে এদের কাছে চলে আসে সবকিছু। একজন লিখেছেন, এমন একটা জায়গাতে সেনাবাহিনীরা কত দূরে ছিল যে 40 মিনিট সময় লাগলো পৌঁছাতে। আমি আপনার সাথে সহমত যে সঠিকভাবে তদন্ত হলে ঝোলা থেকে কিছু বার হবে। একদম অবভিয়াসলি তাই। আর যেটুকু শোনা যাচ্ছে সংখ্যায় নাকি 4জন বা 5জন ছিল। এবারে 4-5জন হলে আরামসে হেলিকপ্টারে, ওখানকার যে মিলিটারি হেলিকপ্টার আছে তাতে প্রায় 15-20 জন আরামসে তারা পৌঁছে যেতে পারত খুব দ্রুত। সেরকম কিছু হয়নি, অর্থাৎ উপর থেকে অর্ডার আসেনি। একে ফারমান মেন্স এই শালাকে আগে মার। হ্যাঁ একদম, এই যে আপনার রক্ত গরম করে দেওয়া হয়েছে না, এটাই তো চাইছে। এটা তৈরি করার জন্যই তো এই ঘটনাগুলো ঘটানো হয়। আপনাকে একটা জিনিস বলুন, এই লস্কর ই তৈবা বলুন বা যে কোনো জঙ্গি গোষ্ঠী, ওদের ফান্ডিং কে করে? ওদেরকে পুষে কে রাখে? পাকিস্তানের কাছে এত টাকা পয়সা হয়ে গেছে, জঙ্গি সংগঠন পুষবে, অত্যাধুনিক অস্ত্র শস্ত্র কিনবে, এত টাকা পয়সা হয়ে গেছে। এখানে আরো একজন প্রশ্ন করেছেন, নিয়ামত শেখ লিখেছেন, জঙ্গি এলো কিভাবে? মোদি সব জানে। বিষয়টা হচ্ছে, এবার মজার ব্যাপার, যে ইস্যুটায় আসি, 370 ধারা হাঁটানোর পর কাশ্মীরে শান্তি ফিরবে। নোটবন্দি করার পর জঙ্গিদের কাছে যে ব্ল্যাক মানি আছে সেগুলো সব অকেজো হয়ে যাবে, জঙ্গিদের কোমর ভেঙে যাবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, বিগত 2014 পরে এবং আজকে 2025 পর্যন্ত এই 11 বছরে কতগুলো জঙ্গি হামলা হয়েছে আপনার ধারণা আছে আপনাদের? আমি আপনাদের একটা ডেটা দিই। আপনাদের দিই, তাহলে সুবিধা হবে। 2014 28শে মার্চ ট্রাক হাইজেকিং হয়েছিল, তাতে 6 জন মারা গেছিল। 7 এপ্রিল, এগুলো 2014 সালের কথা বলছি, 7 এপ্রিল ল্যান্ডমাইন এক্সপ্লোশন হয়েছিল, তাতে মারা গেছিল 3 জন। টার্গেটকে লস্কর ই তৈবা। তারপরে 13ই আগস্ট পুলওয়ামার কাছাকাছি একটা অ্যাটাক হয়েছিল, প্রাইম মিনিস্টার ভিজিটের আগে, সেখানে 3 জন মারা গেছিল। 7 নভেম্বর, খালি 2014তেই 1টা 2টো 3টে 4টে 5টা হামলা হয়েছিল। 27শে নভেম্বর সুসাইড অ্যাটাক লস্কর ই তৈবা, সেখানে 10 জন মারা গেছিল, এর মধ্যে সেনাবাহিনীও আছে। তারপরে সুসাইড অ্যাটাক আর্মি পার্সোনাল উড়িতে 5 ডিসেম্বর, উড়ি অ্যাটাকে 17 জন মারা গেছিল, যেটা নিয়ে খুব সিনেমা হয়েছিল, উড়ি বাবা। তারপরে 2015তে 20 মার্চ 6 জন মারা গেছিল। 6 এপ্রিল মানে 2015 3 জন মারা গেছিল। 2016 2 জানুয়ারি পাঠানকোট অ্যাটাক হয়েছিল, 12 জন মারা গেছিল।
18ই সেপ্টেম্বর, 17ই আগস্ট মিলিটারি কনভয়ে ফোনে চার্জ নেই, ভাবছি কি অবস্থা। আওয়াজ শোনা গেলে একটু কমেন্ট করবেন, আমি বুঝতে পারছি না এখানে আওয়াজ শোনা যাচ্ছে কি। তারপরে আপনাদের আরেকটা বলি, 16 হলো 29 নভেম্বর 7 জন মারা গেছিল, সুসাইড অ্যাটাক। তারপর 2017 23শে ফেব্রুয়ারি 4 জন মারা গেছে, 1 মে 7 জন, 16 জুন 6 জন, আর টার্গেটকে লস্করি তৈবা 2017 এবার জুলাই 10 জুলাই অমরনাথ যাত্রায় ম্যাসাকার হয়েছিল, সেখানে 8 জন। 26 আগস্ট সুসাইড অ্যাটাক সিকিউরিটি ফোর্সের উপরে পুলওয়ামাতে, আবার সেই পুলওয়ামা 8 জন। 21শে সেপ্টেম্বর অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট অন পিডিপি লিডার নাইম আক্তার, হিজবুল মুজাহিদিনের নাম এসছে এবার, 3 জন মারা গেছিল। 2018 6 জানুয়ারি 4 জন মারা গেছে, অ্যাটাক হয়েছে। 10 ফেব্রুয়ারিতে সঞ্জুয়ান মিলিটারি স্টেশনে অ্যাটাক হয়েছিল, 9 জন মারা গেছিল। 29 আগস্ট মিলিটারি অ্যাটাক হয়েছিল, 4 জন মারা গেছে। 21শে অক্টোবর কি আছে লারো ভিলেজে কুলগাম বলে একটা জায়গা, সেখানে 15 জন মারা গেছিল। 2019-এ 14 ফেব্রুয়ারি জৈশে মোহাম্মদের, এটা হচ্ছে পুলওয়ামা অ্যাটাক। 2019-এ 14 ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাক, 41 জন মারা গেছিল আমাদের সৈন্য। তারপরে জুন মাসে 12ই জুন অ্যাম্বুশ হয়েছিল সিকিউরিটি ফোর্সের স্কুলে অনন্তনাগে, 5 জন মারা গেছিল। 29 অক্টোবর বাঙালি লেবারদের উপরে হামলা করেছিল, সেখানে 5 জন বাঙালি লেবার মারা গেছিল যারা ওখানে কাজ করত। 2020 4 মে সিআরপিএফ পেট্রোলিংয়ের উপর, যারা পেট্রোলিং করছিল তাদের উপর হামলা হয়, 4 জন মারা যান। 8 জুলাই বিজেপি লিডার ওয়াসিম আহমেদ বাড়ির উপরে হামলা হয়, 3 জন মারা যায়। 29 অক্টোবর বিজেপি ওয়ার্কারদের উপর অ্যাটাক হয়, সেখানে 3 জন মারা যায়। 21-এই সব থেকে কম হয়েছে, মানে লকডাউনের শেষ দিকটায়। 12 ডিসেম্বরে পুলিশ ভেহিকেলের উপরে শ্রীনগরে হামলা হয়, জৈশ-ই মোহাম্মদের নাম রয়েছে, 3 জন মারা যান। 22 আগস্টে 11ই আগস্ট ফয়েল সুসাইড অ্যাটাক ইন রাজৌরি, এতে 5 জন মারা যান। 1 জানুয়ারি অ্যাটাক অন সিভিলিয়ানস ইন রাজৌরি, 4 জন। 20 এপ্রিল অ্যাম্বুশ অন আর্মি ভেহিকেলস পুঞ্চ বলে একটা জায়গায়, সেখানে 5 জন। 5 মে আইইডি ব্লাস্ট করে, সেখানে রাজৌরিতে 5 জন। 21 ডিসেম্বর অ্যাম্বুশ অন আর্মি ভেহিকেলস, 5 জন। 2024 9 জুন এখানে আটা হয় ঋষি বলে একটা জায়গা, ঋষাই বলে একটা জায়গা, 9 জন মারা যান। 9 জুলাই কাঠুয়া একটা কনভয়ের উপরে হামলা হয়, সেখানে মারা যান 5 জন। 4 নভেম্বরে গ্রেনেড অ্যাটাক লালচক, সেখানে মারা যান, লস্করি তৈবার নাম রয়েছে, ওখানে মারা যাননি, আর 12 জন ইনজিওর্ড হয়েছিলেন। 22 এপ্রিল পহেলগাম অ্যাটাক, মারা যাচ্ছেন টোটাল 28 জন, অর্থাৎ গত পরশু। এই হচ্ছে মোটামুটি বর্তমান অবস্থা। এবারে 2016-তে যে নাটক করা হলো নোটবন্দি করে, সেই নাটকটার
কি হলো তাহলে? যে 370 ধারা হাঁটিয়ে দিয়েছি, নোটবন্দি করে দিয়েছি, সারা দেশে সব জায়গায় জঙ্গিদের কাছে ব্ল্যাক মানি সব শেষ, কোমর ভেঙে দিয়েছি। কিন্তু 14 থেকে আপনাদের গুনে গুনে দেখালাম কত সেনা এবং মানুষ মারা গেছে, কত সেনা এবং মানুষ মারা গেছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে সালটা আমি বলছি, 23-এ হামলা হয়েছে 1, 2, 3, 4, 5টা। 24-এ ইলেকশন ছিল, 23-এ হলো। উনিশে ইলেকশন ছিল, পুলিশে হামলা হয়েছে 3টে, তার মধ্যে সব থেকে বড় হামলা পুলওয়ামা। 18তো ইলেকশন ছিল, সেখানেও কিন্তু টোটাল আছে 4টে। 17তে 5টা 6টা, 16তে 3টে 4টে, 15তে 2টো, 14তে সব থেকে বেশি 6টা। এই হচ্ছে হিসাব। এবার কংগ্রেস আমলে যতগুলো মারা গেছে, কংগ্রেস আমলে একমাত্র কি ডোডা ম্যাসাকার হয়েছিল, গণহত্যা একটা, 2006-এ 57 জন মারা গেছিলেন। বাকি কিন্তু 2 জন 5 জন 9 জন 8 জন এরকম। কিন্তু বিজেপির শাসনের সময়ে সংখ্যাটা কিন্তু বাড়তেই শুরু করেছে, সংখ্যাটা। যেমন 2016 সেপ্টেম্বরে 24 জন মারা গেছিল, 2016 2 জানুয়ারি 12 জন মারা গেছিল। মানে এক একটা বছরে সংখ্যাটা কিন্তু কংগ্রেস আমলকে ছাড়িয়ে গেছে। এবার আপনারা বলুন, যেই ঘটনাগুলো যে ঘটানো হয়, এই ঘটনার পেছনে আসল রহস্যটা কি? আসল রহস্যটা হচ্ছে যে বিজেপির কাছে এই মুহূর্তে মানুষের কাছে ভোট ভিক্ষা করার জন্য কিচ্ছু নাই। কোন দাবি নিয়ে বা কোন এমন উন্নয়নমূলক কাজ করেছেন যে দাবি নিয়ে মানুষের কাছে বলবে আমরা এই গত 10 বছরে 11 বছরে এই ভালো ভালো কাজ করেছি, আমাদেরকে ভোট দিন? এমন কোনো কিচ্ছু তাদের কাছে নেই। রাম মন্দির ফ্লপ। পশ্চিমবাংলায় সন্দেশখালী থেকে শুরু করে মুর্শিদাবাদের দাঙ্গা লাগানো, মানে এতগুলো ইস্যু মাঝখানে ঢুকেছে, সবগুলো বিজেপি ফ্লপ। ফলে নতুন একটা আনতে হবে যাতে দেশ জুড়ে একটা অন্ধ আবেগ তৈরি হয়। অন্ধ ভক্তদের বলবো, এবার তো চোখ খোলো বাবা, অনেক হয়েছে। তোমরা শেখাবে দেশভক্তি, যারা ব্রিটিশের দালালি করেছো, বিপ্লবীদের ধরিয়ে দিয়েছো, একটা ব্রিটিশের একটা চুল পর্যন্ত তোমরা ছেড়োনি, আজকে আমাদের এসে দেশভক্তি দেখাতে। সবথেকে হাস্যকর লাগে শুভেন্দুকে নিয়ে, যাকে দিয়ে শুরু করলাম। একটা সময় পর্যন্ত এই শুভেন্দু অধিকারী বিজেপি RSS কে নিয়ে যা বক্তব্য রাখতো, জ্বালাময়ী বক্তব্য, উদ্ধার করে দিত RSS সম্পর্কে, মুসলিমদের সম্পর্কে। শুভেন্দু অধিকারী নিজেই বলছে যে এই RSS ব্রিটিশদের দালাল ছিল, স্বাধীনতার জন্য একটা কেউ শহীদ হয়নি। ব্রিটিশদের একটা, মানে হিন্দিতে যেটা বলে আর কি, চুলকে, ওটা ছেড়ে উল্টে মুচলেখা দিয়েছিল, ব্রিটিশদের হয়ে বিপ্লবীদের ধরিয়ে দিত। তারা আমাদের দেশভক্তি শেখাচ্ছে। আমরা নেতাজি সুভাষচন্দ্র, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে বাংলায় তো বিপ্লবীদের ছড়াছড়ি। আর মুসলিমদের সম্পর্কে জানতে হলে ভারত সরকারের একটা ভলিউম বেরিয়েছিল, যেহেতু বিভিন্ন বইতে সব হিন্দু ঐতিহাসিকরা বেশি ছিলেন, ফলে মুসলিমদের নামগুলোকে চাপা দিয়ে দেওয়া হয়েছিল। ভারতবর্ষে স্বাধীনতা লড়াইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সব থেকে বেশি যদি কেউ প্রাণ দিয়ে থাকে, সেটা হচ্ছে মুসলিমরা। ইন্ডিয়া গেট বলুন কিংবা আজাদিন ফৌজ বলুন, সব থেকে বেশি সৈন্য প্রাণ দিয়েছে
দেশের জন্য, স্বাধীনতার জন্য। আজাদিন ফৌজের তো সেনাপতিদের একের পর এক লাইন ছিল, আমি সবার নাম জানি না, লাইন ছিল, এবং নেতাজিকে পর্যন্ত বাঁচিয়েছিলেন একাধিকবার তার মুসলিম সেনাপতিরা, সৈন্যরা। তো বিষয়টা হচ্ছে যে বিজেপির কাছ থেকে আমরা না দেশভক্তি শিখব, না আমরা হিন্দুত্ব শিখব, আমরা ওদের কাছে কিছু শেখার নেই, বরং ওদেরকে ওদের এই ঘৃণা রাজনীতি, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই দেশটাকে ওরা টুকরো টুকরো করতে চাইছে, মানুষে মানুষে লড়াই লাগাতে চাইছে। এটা আমরা হতে দেবো না, যত ষড়যন্ত্রই করি। অলরেডি সোশ্যাল মিডিয়াতে, গদি মিডিয়াতে যে সমস্ত ন্যারেটিভ দাঁড় করানো, বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে। আরে ভাই, কাশ্মীরে যারা ঘুরতে যান, দর্শক, ভারতীয় সাংবাদিক আলোচনা শুনেছেন, তার কথার যে ভঙ্গি, তার কথার যে অবস্থা, এবং তিনি যেটা ইঙ্গিত করেছেন সেটা আপনারা স্পষ্ট হয়েছেন যে তিনি সরকারের প্রতি ইঙ্গিত করেছেন। এবং এটা সংজ্ঞার আমি শুরু থেকে ভাবতেছিলাম, আমার একটা ধারণা ছিল হয়তো বা পরিকল্পিত, কিন্তু আমি আসলে খুঁজে পাচ্ছিলাম যে আমার এই মতের সাথে কি আরো কারো মত একমত হয়েছে কিনা। কিন্তু দেখলাম যে না, আরো অনেকে মোটামুটি এটা নিয়ে বলতেছেন যে এটা পরিকল্পিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বর্তমান ভারতের যে আন্দোলন হচ্ছিল অক্ষ আইনকে কেন্দ্র করে, সেখানে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছিল, মুসলমান রাজপথে আন্দোলন করছিল। মুসলমানকে থামানোর জন্য বা মুসলমানদেরকে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এটা খুব ভালো একটা কাজে দিবে। এখন কোনো হামলা হলেই, কোনো সন্ত্রাসী হামলা করলে সেটাকে জঙ্গি হামলা, আর জঙ্গি হামলা মানেই এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা মুসলমান করেছে। যদিও এটা মুসলমান নয়, বরং সম্পূর্ণরূপে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে। সন্ত্রাসীদের কোনো ধর্ম থাকতে পারে না, সন্ত্রাসীরা মুসলমানও হতে পারে, সন্ত্রাসীরা আমি বলবো অন্য ধর্মের হতে পারে, হিন্দু ধর্ম, কিন্তু সন্ত্রাসীরা আমি বলবো কোনো ধর্মে, তাদের আলাদা একটা ধর্ম, সেটা সন্ত্রাসী ধর্ম। কিন্তু মোদী সরকার কি করবে, এইটাকে কেন্দ্র করে এই ওয়াকফ আইনে যারা রাস্তায় নেমেছিল তাদেরকে দমন করবে, মুসলিমদেরকে দমন করবে, এবং ওয়াকফ আইন যেটা তারা করেছে সেটাকে প্রতিষ্ঠিত করবে। এটাকে লক্ষ্য করে এই যে হামলাটা, এই হামলা সাজিয়েছে মোদী সরকার, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে, বা আমার ব্যক্তিগত মতামত। দর্শক, সবকিছু সাজেস্ট করে আপনার কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।